মোবারক। গ্রিন টেলিভিশনের ঈদ স্পেশাল আয়োজনে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দীর্ঘ রাজনৈতিক পথ চলায় যিনি জনগণের আস্থা অর্জন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় সংসদে সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি দেশের আইন ও সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবে কাজ করছেন। আজ আমাদের সঙ্গে যে অতিথি রয়েছে, জানবো তার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের নানান বিষয় নিয়ে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের এই আয়োজনে। আপনার মাধ্যমে গ্রিন টেলিভিশনের যারা কর্তৃপক্ষ এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার নির্বাচনী এলাকা নাটোরের জনগণের পক্ষ থেকে অভিনন্দন, ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা তো দেখছি আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন রয়েছে। সে রাজনৈতিক জীবনে যদি আমরা একটু জানতে চাই যে আপনার ঈদ আসলে কেমন, ছোটবেলার ঈদটা কেমন কাটতো, সে বিষয়টা যদি একটু জানতে চাই। আসলে ঈদের আনন্দ তো গত 17 বছর আমরা কখনো উপভোগ করতে পারিনি। বেশিরভাগ সময় জেলে কেটেছে বা জেলখানায় আমাদেরকে ঈদ পালন করতে হয়েছে। আবার কখনো কখনো যখন ঈদ করতে গিয়েছি নাটোরে, ঈদের দিন খেতে বসেছি, পুলিশের ওসি বলল, স্যার 10 মিনিটের মধ্যে যদি আপনি নাটোর ত্যাগ না করেন তাহলে আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। এরকম পরিস্থিতিতেও খাবার রেখে আমাদেরকে চলে আসতে হয়েছে। আবার মিথ্যা মামলা দিয়ে হয়তো নাটোরেই যেতে পারিনি, হয়তো রাজশাহীতে বোনের বাড়িতে ঈদ করেছি, মানুষজন রাজশাহী গিয়ে দেখা করেছে। তো জীবনের এই কথাগুলো যখন ভাবি তখন কষ্ট লাগে, কারণ শৈশবে কৈশোরে যখন ছোট ছিলাম, ঈদ মানে তো একটা আনন্দ। ধরেন আমরা একটা একান্ন পরিবার ছিলাম, বাবা ছিল, এখন তো বড় হয়ে গেছে, বোনরা আলাদা, ভাইরা আলাদা। তো ছোট যখন ছিলাম তখন সবসময় প্রত্যাশা করতাম কবে ঈদ আসবে, কবে নতুন জামা পাবো, নতুন কাপড় পাবো। ঈদের একটা আনন্দ, বোন ভাই সব, আমরা চাচাতো ভাই, আমরা গ্রামে, আমাদের ধরেন শহর থেকে 20 কিলোমিটার দূরে আমাদের গ্রামের বাড়ি, যেখানে বিদ্যুৎ ছিল না, যেখানে রাস্তা ছিল না। আমরা মোষের গাড়ি, গরুর গাড়িতে করে গ্রামে যেতাম। বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না ঠিকই, আনন্দটা কিন্তু একটা আলাদা। কারণ সকলেই মিলে, আমরা শহরে বসবাস করতাম, শহরে আমাদের বাড়ি নাটোর শহরে। তো স্কুল কলেজ বা আমরা যারা ছাত্র ছিলাম ওই সময় ঈদের জন্য বা কারণ বন্ধ থাকতো, এই সময় আমরা সবাই একত্রিত হতাম। ধরেন মানে একটা মানে আলাদা একটা আনন্দ, যেটা আসলে মনে হয় কি আল্লাহ তাআলা যদি আবার ওই ওই জীবনে ফেরত যেত, তাহলে আমরা যেমন ইউনিভার্সিটি বা কলেজ জীবন, এখন নিজেকে মনে হয় যে এই যে একটা যান্ত্রিক জীবনের মধ্যে আমরা পড়ে গিয়েছি, একটা সময় লিমিট, একটা একটা কি বলবো, একটা নির্দিষ্ট অবস্থানের মধ্যে জীবনটাকে নিয়ে এগিয়ে যেতে হয়। কিন্তু তখন তো ছিল একটা আলাদা একটা জীবন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয়, স্কুল জীবন। মনে হয় যে ওই জীবনে যদি ফেরত যেতে পারতাম তাহলে মনে হয় অনেক শান্তি পেতাম। তো এটা তো ফেরত যাওয়ার সুযোগ নাই। তবে হ্যাঁ, তো ওই যে বললাম যে ঈদের আনন্দ তো আর ফেরত পাওয়ার নাই আর কি, এটা আলাদা একটা অনুভূতি। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, ধরেন আপনি বাবার কাছে বায়না করেছেন ঈদের জামাটা কেনার জন্য। এরকম কোন বায়নাটা ছিল যে হয়তো ওই বায়নাটা বা ওই বায়না ধরার কারণে তিনি ওই জামাটা কিনে না দেওয়ার কারণে হয়তো এই যে ঈদটাই মাটি হয়ে গেছে বা কান্না করেছেন, ওই স্মৃতি যদি আমি একটু জানতে চাই, বাবার সাথে প্রথম ঈদগাহে নামাজে যাওয়া, সেই স্মৃতি যদি আসলে জানতে চাই। সত্যি কথা বলতে কি, বাবা অনেক ছোট বয়সে মারা গিয়েছে, তো যার কারণে তারপরেও আমি বাড়ির সবার ছোট ছেলে ছিলাম। এই কারণে বাবার সবচেয়ে প্রিয় ছিলাম, আদরের ছিলাম। নট অনলি বাবা, মানে ফ্যামিলির যারা ভাই বোন যারা, সকলেরই কিন্তু আদরের ছিলাম। যে ছোট ভাইয়ের প্রতি একটা আলাদা দরদ থাকে, একটা আলাদা সবার আদরের একটা বিষয় থাকে। যাই হোক, সকলের আদরের থাকার কারণে সবাই স্নেহ করতো, ভালোবাসতো। আর বাবা তো একটা স্পেশাল আমার কাছে। আমার মনে হয় যে এই যে আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, আমার জীবনের
সবচেয়ে কষ্টের সময়টাই আমি ফিল করি যে বাবা যদি বেঁচে থাকতেন আমার তো মনে হয় সবচেয়ে উনি খুশি হতেন, কারণ উনি রাজনীতির প্রায় 40 বছর রাজনীতি করেছেন নাটোরের। আজকে যে কলেজে আমরা লেখাপড়া, নবাব সিরাজদৌল্লা কলেজ, নাটোরে যে বড় বড় স্থাপনাগুলো আছে, স্কুল কলেজ এবং আমার এলাকার মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠান উনি স্থাপন করে গিয়েছে, স্কুল। হ্যাঁ, তো যাই হোক, একজন রাজনৈতিক নেতা হিসাবে মৃত্যুর আগে যদি উনি দেখে যেতেন তার বাবা ছেলে এমপি হয়েছে বা মন্ত্রী হয়েছে বা রাষ্ট্রের কোনো দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বেশি খুশি হতেন আমার বাবা। আমি খুব তাকে মিস করি। তো আজকে আমি মনে করি যে যে ঈদের আনন্দের মাঝে আমাদের এই সমস্ত স্মৃতি অবশ্যই যখন মনে হয় তখন আমার নিজেকে নাড়া দেয় আর কি। শৈশবের কোন স্মৃতিটা, বিশেষ করে আপনি নাটোরে বড় হয়েছেন, নাটোরের কোন স্মৃতিটা এখন আপনাকে তাড়া করে, আনন্দ দেয়, আবার মাঝে মাঝে কষ্ট লাগে? না, না, স্মৃতি তো অনেক স্মৃতির মধ্যে আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন স্কুলে পড়ি, আমার বন্ধুরা যারা এখন অনেকেই অনেক বন্ধুরা এখনো আছে, হয়তো তারা অনেক বড় বড় জায়গা নাই, যে জায়গায় থাকুক না কেন, তারা তাদেরকে নিয়ে আমি প্রতিদিন বিশেষ করে আমাদের বাড়ির পাশে একটা আম বাগান ছিল বা এখনো আছে, যদিও এখন সকল জায়গায় স্থাপনা সৃষ্টি হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে, যার জন্য ওই জায়গাগুলো এখন ওই বাগান আর নাই। কিন্তু তখন ওই স্মৃতি, প্রতি বছর আমরা সেখানে মানে স্পোর্টস মানে খেলাধুলা, প্রতি বছর আমরা মানে আমরা বন্ধুরা, পাড়ার যারা অভিভাবক আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ওখানে ওই কি বলে লং জাম্প, কি বলে হাই ইয়ে আর কি, মানে আপনাকে তারপরে আপনার দৌড়, তারপরে ওইগুলোকে যে ইয়ে ছোটাছুট বা এই ধরনের। কি বলে ওটাকে যে ইয়ে করে আর কি। হ্যাঁ, এই যে বিভিন্ন খেলাধুলা, মানে মানে স্মৃতিগুলো যখন ভাবি আর কি, মানে মানে এটা মানে আপনাকে আমি বুঝা বলতে পারবো না। মানে এই ওই বাগানটার মধ্যেই আমাদের সব আমরা বন্ধুরা তখন স্কুলে পড়ি, ধরেন 5, 6, 7 ওরকম বয়সে আর কি। তো এই স্মৃতিগুলো এখনো আলাদা। ওই বন্ধুগুলো আমরা একত্রিত হতাম। বাবা যখন আম হতো, ধরেন ঝড় ঝড় হচ্ছে, আমের বাগানের নিচে আমরা চুপ করে আম পড়তো, আমরা মানে বৃষ্টির মধ্যে আম আম কুড়াতাম। মানে এই যে বিষয়গুলো, মানে এগুলো আসলে ভাবলে মানে অবাক লাগে। এই স্মৃতিগুলো অবশ্যই নাড়া দেয় আর কি। ঈদের দিনে বিশেষ করে পরিবারের পক্ষ থেকে তার সন্তানদেরকে বলে দেয় এই কাজটা করো না, বা এই কাজটা করলে ভালো হয়। এই ধরনের কোন কাজটা বা কোন জিনিসটা পরিবার থেকে বলা হতো যে ঈদের দিন বিশেষ করে? না, আসলে হয় কি, আমি তো একটু দুষ্টু প্রকৃতির ছিলাম। হ্যাঁ? মানে যেহেতু পরিবারের ছোট তো, তো সবাই আমাকে শাসন করতো। বিশেষ করে বাবা আ আমার জীবনে অ্যা মানে অ্যা আ আমার অন্য বোন বা ভাইদেরকে অ্যা যেটুকু না শাসন করেছে, হ্যাঁ, আমি শুনেছি বড় ভাইদেরকে অনেক শাসন করেছে। কিন্তু আমি আমার ছোট থাকা অবস্থায় একবার দুপুরে আমি অ্যা ঘু না ঘুমিয়ে বাইরে গিয়েছিলাম। তখন বাবারা মা বলতো দুপুরে ঘুমাতে হবে। আমি চুপ করে আমি বের হয়ে চলে গেছি। বাবা ঘুম থেকে উঠে দেখে যে আমি নেই। তারপরে যা খুঁজতে, খুঁজতে পেয়ে আমার বাড়ির সামনে বিদ্যুৎ স্টেশন ছিল, পাওয়ার হাউস। দেখছে যে আমি ওই পাওয়ার হাউসের গেটের সামনে, পরে ধরে নিয়ে এসে শাসন করেছে বা বকা দিয়েছে বা মেরেছে। তো কিছু, কিছু এই ধরনের কিছু স্মৃতি, হ্যাঁ, যেগুলো এখনো নাড়া দেয়। মনে হয় যে বাবার ওই শাসনটা ছিল আমার জীবনের জন্য আশীর্বাদ বা মানে এইটা আমাদের জীবনের শিক্ষা আরকি। যাই হোক, এই স্মৃতিগুলো এখনো কিছু, কিছু স্মৃতি মনে পড়ে। আপনার সন্তানের সাথে যেটি আপনার বাবার সাথে আপনার ঘটেছে, আপনার সন্তানের সাথে এমন কোনো ঘটনা ঘটেছে আপনার সাথে? সেম। না, আমি আসলে আমার সত্যি কথা বলতে আমার তো ২ টা মেয়ে। মেয়ে মানে মা। তো এদেরকে আমি জীবনের বেশিরভাগ সময় তো আমার জেলখানায় গিয়েছি। আমি যে বয়সে আমার ওদেরকে কোলে করে কোলে নেব,
ওই টাইমটায় আমি জেলে ছিলাম। আমার দুটো মেয়ে, হ্যাঁ, দুটো মেয়ের ক্ষেত্রে তাই হয়েছে। আমি অর্থাৎ 2007-এর পর থেকে আজকে এ অবধি পর্যন্ত আমার জীবনের বেশিরভাগ সময় জেলখানা যেতে হয়েছে। তো আমার বড় মেয়েটা ব্যারিস্টার, ও রাত্রি। আমি যখন জেলখানায় আমি আটকা পড়ে গিয়েছি বা আমার ওয়াইফ যখন ছোট আরেকটা ছিল, ওর নাম রোদেলা, ওকে নিয়ে যখন এ বাড়ি ও বাড়ি, তখন তো মানে স্বামীদের সঙ্গে মেয়ে মানে বউদেরকেও মামলা করেছে 111। ওই সময় যারা সামরিক শাসক যারা ছিলেন তাকেও পালিয়ে থাকতে হয়েছে, তাকে ধরার জন্য আর্মি বা পুলিশ তাড়িয়ে বেরিয়েছে। তো বড়টা বাসায় ছিল, ও লেখাপড়ার প্রতি এত বেশি আগ্রহী ছিল, ওই স্কলাস্টিকায় পড়তো, কখনো সে সেকেন্ড হয় নাই। তো সে তার অ্যাটেনশনটাই ছিল পড়ালেখা, যার কারণে তাদেরকে শাসন করার সুযোগ আমার হয়নি, কারণ মানে অল থ্রো সে ফার্স্ট, এবং রেজাল্টও সে খুব ভালো করেছে পরবর্তীকালে। তো আমি এই জেলে জেলে থাকা অবস্থায় সে আপনার বার করেছে লন্ডন থেকে, এই জেলে যাওয়া আসা, এবং সবচেয়ে দুর্ভাগ্য তার মানে বার কল করার পর তার সেই অনুষ্ঠানে আমার যাওয়ার সুযোগ না। ওই সময় আমি জেলে ছিলাম। সে যখন ভর্তি হলো মানে ইন্টারমিডিয়েট ওখানে গিয়ে মানে লতে, সিটি ইউনিভার্সিটিতে, হ্যাঁ, ওই সময়ও আমি জেলে ছিলাম। তাকে গিয়ে রেখে আসবো সে সুযোগ মানে, আবার যখন সে বার কল করলো পেলো তখনও সে আমি যেতে পারি, সে সময় আমি জেলে ছিলাম। তো মানুষের এই যে স্মৃতিগুলো আর কি, মানে এগুলা যখন ভাবি আমাকে খুব ভাবিয়ে তোলে যে কি একটা বিভীষিকাময় সময় আমরা গত 17 বছর পার করেছি। এটা ভাবতেই এখনো ঘুম ভেঙে যায় যখন চিন্তা করি আর কি। যেহেতু আমি চেয়েছিলাম আপনার ছোটবেলার যে বন্ধু বান্ধব নিয়ে প্রশ্ন করতে, কিন্তু যেহেতু আপনি আপনার সন্তানদের নিয়ে স্মৃতিচারণ করলেন, সেক্ষেত্রে আমি সন্তানদের নিয়ে প্রশ্ন করতে চাই। সন্তানরা আহ, আপনি তো তাদেরকে ঈদের যে আনন্দ সেটি আসলে দিতে পারেননি বা তারা মিস করেছে, তারা কি কখনো আক্ষেপ করে বলে যে বাবা তোমার সাথে যে অন্যরা যেভাবে অন্য বাবাদের সাথে সন্তানরা যেভাবে অন্যরা যেভাবে ঈদ কাটায় আমরা সেভাবে কাটাতে পারিনি, এই বিষয়টাকে তুমি কিভাবে আমাদেরকে বা করে দিবা, পোষায় দিবা, বা এই ধরনের কোনো প্রশ্ন কি তারা কখনো করে? না, তারা তারা অবশ্যই তাদের আক্ষেপ থেকে তারা তো বলেই। হ্যাঁ, তা আমি যেটা যেটা মনে করছি যে তাদের এই চাওয়াটা তো অ্যাবসলিউটলি তাদের রাইট আছে, তারা তো বলেই। তো এখন তাদেরকে একটা জিনিসই বোঝানোর চেষ্টা করেছি, যেহেতু আমি একটা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের নেতা, হ্যাঁ, আমার জীবন আমার সব কিছু তো উৎসর্গ করেছি আমার জনগণের জন্য। তো তারা যেহেতু সবাই তো লেখাপড়ায় শিক্ষিত, ধরেন আমার ছোট মেয়েটাও গ্র্যাজুয়েশন করেছে লন্ডন থেকে, তারা বুঝে যে বাংলাদেশের রাজনীতির কালচারটাই এইরকম, অতএব তারা অভ্যস্ত হয়েছে, তারা প্রশ্ন করেছে, তার সদুত্তর তো এটাই যে এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা, হ্যাঁ, এটাকে তোমাদের মেনে নিতে হবে। তারা এটা মেনে নিয়ে তারা এই যে নির্বাচন ক্যাম্পেইনে গিয়ে আমার দুটো মেয়েই পাবলিকলি যখন মিটিংয়ে বক্তৃতা দিয়েছে, আমি দেখেছি তারা কেঁদেছে, মানুষও কেঁদেছে, তাদের কষ্টের কথাগুলো মানুষের সামনে যেন উপস্থাপন করেছে। মানুষে যখন বলেছে যে আমাদের জীবনের সেই কষ্টের সময়টা যখন পাবলিকলি উপস্থাপন করেছে, পাবলিকও কেঁদেছে, তারাও কেঁদেছে। তো এই যে বিষয়গুলো তারা যেরকম মানুষের সামনে বলে হালকা হয়েছে, আমাকে যখন বলেছে তার উত্তরে আমি এটাই বলার চেষ্টা করেছি যে বাবা, এটাই হচ্ছে আমাদের জীবন, এটাই হচ্ছে বাস্তবতা। তারা মেনে নিয়েছে আর কি। আচ্ছা, এমন কোন প্রশ্ন করেছে তারা যে প্রশ্ন শুনে আপনি নিজে থমকে দাঁড়িয়েছেন, উত্তর দিতে পারেননি? তারা আমাকে অনেক সময় বলেছে যে বাবা, যে আমরা যে তোমাকে মিস করেছি, এই যে মাসের পর মাস, বছরের পর বছর, হ্যাঁ, আমরা তুমি জেলে, তোমার সঙ্গে দেখা করার জন্য আমরা 5 মিনিট বা 10 মিনিট দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা জেলখানার বাইরে গেটে অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ, বাবার সঙ্গে একটু দেখা করবে, একটু ভালো
বাড়ি থেকে সেমাই বা ঈদের খাবার, তার মা, আমার 2 সন্তান, হ্যাঁ, হয়তো কখনো ঢাকা জেল, কখনো কাশিমপুর জেল, কখনো দিনাজপুর জেল, কখনো রাজশাহী জেল, কখনো নরসিংদী জেল, কখনো নাটোর জেল। এই যে এক জেল থেকে আরেক জেল, আমাকে কোশ্চিন করেছে, বাবা এই জীবন কি আমাদের জীবন থেকে যে আমরা যে তোমাকে মিস করেছি, এই জীবন কি তুমি আমাদেরকে ফেরত দিতে পারবে? তার উত্তর আমি কিছু বলতে পারিনি, কারণ তাদের জীবনের এই মুহূর্তগুলো বা আনন্দের দিনগুলো তো আর আমি আর ফেরত দিতে পারবো না। আমাকে নীরবে নিভৃতে কাঁদতেই হয়েছে। আহ, আপনার পছন্দের যদি একটা খাবারের নাম জানেন ঈদে, সেটা আপনি খুব বেশি পছন্দ করতেন, মা আপনার জন্য বানিয়ে বানিয়ে দিলে রাখতো এরকম? ঈদের দিনে তো আসলে সেমাই হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দেরও। আমার বাড়িতে এখনো আমার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, প্রতি বছর গত এই 18-20 বছর মনকে মন, আমার এলাকার জনগণ, শত শত জনগণ সকাল থেকে ঈদের দিন, ঈদের পরের দিন 2 দিন 3 দিন আমার বাড়িতে লাইন ধরে সারিবদ্ধভাবে দেখা করতে আসে। আমি সবাইকে সেমাই, হ্যাঁ, ঈদের সেমাই আর কি খাওয়াই, এবং এতেই তারা স্বাচ্ছন্দ্য পছন্দ করে, এবং এই খাবারটাই আমার সবচেয়ে পছন্দের খাবার ঈদের, এই সেমাই আর কি, যেটা আমার ওয়াইফ স্পেশাল, সে নিজে তৈরি করে আর কি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আপনাকে অনেকবার জেলে যেতে হয়েছে, সেটা আপনি বলেছেন। আপনাকে ঈদ কাটাতে হয়েছে জেলে বসেই। এমন কি হয়েছে আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী আপনার জন্য খাবার নিয়ে গেছেন জেলখানায় একটু আপনাকে দেওয়ার জন্য, সেই খাবারটা আপনাকে দিতে পারেননি? এরকম সময় তো অবশ্যই আমাদের জীবন থেকে এ আসলে 18-20 বছরে অনেকবার জেলে গেছি, তো এরকম বহু সময় হয়েছে। ধরেন কাশিমপুর জেলে একসময় সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব মারা গিয়েছেন। তারপরে আমাদের সহকর্মী সাবির রহমানের সন্তান নাসির রহমান, আজকে পার্টেক্সের মালিক আবুল হাশেম সাহেব, সালমান এফ রহমান এখন যিনি জেলে আছে। তারপরে আমাদের অর্থমন্ত্রী ছিল আওয়ামী লীগের আবু হেনা মোস্তফা কামাল। আমরা সবাই কিন্তু একসঙ্গে, তারপর নাসিম সাহেব, উনি মারা গেছেন। আমরা সব কাশিমপুর জেলখানায় ছিলাম। তো বহুদিন এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে যে আমাদের সকল রাজনৈতিক দলের নেতাদের স্ত্রী, পরিবারের সদস্যরা খাবার নিয়ে গেছে। হয়তো অনেকদিন ওই মানে এই সিরিয়ালের কারণে, সময়ের কারণে দেখা হয়নি, ফেরত চলে গেছে। আবার 1 দিন বা 2 দিন পর আবার এরকম সময় হয়েছে। তখন খারাপ লেগেছে যে ঈদের দিনের খাবার, পরিবারের খাবার আমি খেতে পারলাম না, বা পরিবারের লোকরা আমাকে দেখা করতে পারলো না। এরকম সময় অনেকবারই অতিবাহিত হয়েছে। অনেকবার এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আপনার সহধর্মিণী তো আপনার যেহেতু দীর্ঘ রাজনৈতিক জীবন আপনাকে জেলে কাটাতে হয়েছে, সহধর্মিণী তো আপনাকে অনেক বেশি স্যাক্রিফাইস করেছে তার জীবনে। সেই বিষয়গুলো নিয়ে কখনো কি কথা হয় যে আসলে তাকে বা সময় না দেওয়ার বিষয়গুলো, বিষয়গুলো আসলে না, না, কিভাবে সে তো এখনো কাঁদে। আজকেও কেঁদেছে। যে মানে আসলে একটা স্ত্রী, মানে আমি আসলে নিজের কাছে অবশ্যই অপরাধী মনে হয়। দেখেন, আমি আমার জীবনের একটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দঘন সময় হচ্ছে বিয়ের করা থেকে 10 বছরের মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে একটা সোনালী জীবন, একটা যেকোনো মানুষের জীবনে। আমি যখন বিয়ে করলাম, বিয়ের পরপরই তো এমপি হয়ে গেলাম কম বয়সী, এবং আমি যখন মন্ত্রী হলাম তখন আমার বয়স মাত্র 36 বছর বয়স। 36 বছর বয়সে আমি মানে মানে মন্ত্রী হিসেবে দায়িত্ব শপথ নিলাম। তো ওই টাইমটা ধরেন একটা নারী বা একটা পুরুষের জীবনের সবচেয়ে কিন্তু একটা মানে সোনালী সময়। তো ওই টাইমটা, তার আগে তো আমি এমপি হয়েছি। বিরোধী দলের এমপি থাকার কারণে আমাকে পার্লামেন্ট বা মানে বেশি সময় দিতে হয়েছে মানুষের সাথে। ওই সময়টা সে মিস করেছে, এবং মন্ত্রী হওয়ার পরে তো সে বাড়িতে একা একা থাকতে হয়েছে, মন্ত্রীর বাড়িতে। তো মানে অর্থাৎ আমি তো মনে করি তারপরে তো একটা জীবন গেছে। তারপরে একটা আনন্দ আর আলাদা, যে মন্ত্রীর স্ত্রী বা এমপির স্ত্রী, এটা একটা প্রতিটা মানুষের জীবনের একটা আলাদা, একটা মেয়েদের। হ্যাঁ, কিন্তু যখন এই এই সময় সে তো মিস করেছে অনেক, অনেক। পরবর্তীকালে যখন
এই 111 আসলো, 111 থেকে আজকের এই 5ই আগস্ট 2024, এই যে দীর্ঘ সময়, তো এই সময়টা তো আমি বেশিরভাগ সময় জেলে গেছি, সে তো আমাকে পাই নাই। একটা ধরে স্ত্রী তার স্বামীকে মিস করছে, হ্যাঁ, তারপরে বাচ্চারা বাবাকে মিস করছে। এটা তো মারাত্মক একটা, মানে কি বলে, এটা আমি নিজের কাছে অপরাধী মনে হয়। এই জন্য আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যরা কোনো অন্যায় দাবি করলেও আমি না করতে পারি না, বিকজ আমি নিজেই তো অপরাধী যে তাদেরকে যে সময়টা তারা আমার কাছে পায় নাই বা পেতে পারতো, বা তার জীবনের সুন্দর জীবন সময়গুলো তারা আমাকে মিস করেছে। হ্যাঁ, আমি মনে করি এই কারণেই আমার কাছে আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যদের কাছে আমাকে অনেকটা অপরাধী মনে হয় যে ওরা আমার এই রাজনীতির কারণে, যদিও দেশের রাজনীতির কারণে দেশের মানুষের জন্য আমি আমার সর্বস্ব দিয়েছি। ধরেন আমার এই আমার পরিবারের, আমার এলাকার, আমার কারণে, আমার দলের কারণে এমন কোনো নেতা কর্মী নাই যারা সাফার করেনি, যারা কষ্ট করে নাই। নট অনলি দ্যাট, আমার ফ্যামিলি যারা, আমার ভাগনা, আমার ভাতিজা, আমার ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এই যে পরিবারের বিশাল একটা অংশ, সবাই কিন্তু জেলে তাদের জীবনটা কেটেছে। মানে আমি বলবো, যদি আপনি কখনোই একটা অনুসন্ধান টিম নাটোরে পাঠান, আপনারা গেলে বুঝবেন যে আমাদের উপর কি নিপীড়ন নির্যাতন হয়েছে। এরপরেও যে আমরা হাল ছাড়িনি। হ্যাঁ, তো যাই হোক, তো এরপরেও একটা আলাদা আনন্দ হচ্ছে এটাই যে দীর্ঘ 17-18টা বছর কষ্টের পর আজকে 5ই আগস্টের এই পরিবর্তনের পর আমি এই যে আপনার সামনে কথা বলছি, এই কথা বলার সুযোগটা ছিল না। আমি যেখানে আপনাকে কথা বলবো, আপনি টেলিভিশনে দেখাবেন আমাকে, আমি গ্রেপ্তার হব, নাহলে মামলা খাবো। এই যে আমাদের একটা বিভীষিকাময় জীবন আমরা অতিবাহিত করেছি। তারপর সর্বোপরি আমি জানি আমার বাচ্চারা, আমার পরিবার আমাকে অনেক মিস করেছে। তো এইটা আমি চেষ্টা করছি যে কদিন বেঁচে আছি তাদের সাথে সময় দিয়ে, তাদের সঙ্গে করে বাকি জীবনটা অতিবাহিত করে তাদের কষ্টের জীবনটাকে ভোলানোর চেষ্টা করছি।